হ্যালো নার্সিং স্টুডেন্টস, দ্য নার্সিং স্টাডি এইড চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আমরা এর আগের দিন ক্লাস করেছি ডায়ালিসিসের উপরে। ফার্স্ট ক্লাসটা ছিল হোয়াট ইজ ডায়ালিসিস, হোয়াট আর দ্য প্রিন্সিপলস অফ ডায়ালিসিস, ইন্ডিকেশনস, এইগুলো। তারপরে আমরা জেনেছিলাম হোয়াট ইজ পেরিটোনিয়াল ডায়ালিসিস, তার ইন্ডিকেশনস কি, তার প্রসেস কি, এই সমস্ত নিয়ে ডিটেলে। আজকে আমরা পড়ব দ্য অ্যানাদার টাইপ অফ ডায়ালিসিস, দ্যাট ইজ হিমোডায়ালিসিস। তো হিমোডায়ালিসিস ফার্স্ট ইন্ট্রোডাকশন কে করেছিল? হিমোডায়ালিসিস ফার্স্ট ইন্ট্রোডাকশন হয়েছিল 1943-তে। In 1943, William Koch first performed successful hemodialysis. In hemodialysis, blood is removed from the body and filtered through a man-made membrane called dialyzer or the artificial kidney, and then filtered blood is re-entered in the body. তার মানে হচ্ছে যে হিমোডায়ালিসিস প্রসেসে কি হয়, মানুষের শরীর থেকে, মানে যিনি অসুস্থ বা যার কিডনি ফাংশনিং কমে গেছে বা নেই, সেই পেশেন্টের শরীর থেকে ব্লাডটাকে বাইরে বার করে সেটাকে একটা ডায়ালাইজারের মধ্যে দিয়ে চালনা করা হয় এবং সেখানে সেমি পারমিয়েবল মেমব্রেনের মাধ্যমে ব্লাডে যে সমস্ত এক্সট্রা যে ওয়েস্ট প্রোডাক্ট, ওয়াটার এগুলো থাকে সেগুলোকে রিমুভ করে আবার সেই ব্লাডটা শরীরের মধ্যে পাঠিয়ে দেওয়া হয়। এই প্রসেসটাই হয় হিমোডায়ালিসিসে। এরপরে আমরা যাব হোয়াট আর দ্য ইন্ডিকেশনস অফ হিমোডায়ালিসিস। হিমোডায়ালিসিসের ইন্ডিকেশনস এর মধ্যে কি কি আছে? ফার্স্ট হচ্ছে ইএসআরডি। ইএসআরডি মানে হচ্ছে এন্ড স্টেজ রেনাল ডিজিজ, যেখানে গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট, মানে কিডনির গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট অনেকটাই কমে যাচ্ছে এবং কিডনির ফাংশনিং খুবই কমে যাচ্ছে, সেই স্টেজটাকে বলা হয় এন্ড স্টেজ রেনাল ডিজিজ। এই ক্ষেত্রে পেশেন্ট কমপ্লিটলি ডায়ালিসিসের উপর ডিপেন্ডেন্ট হয়ে যায়। এরপরে ইন্ডিকেশনস হচ্ছে ফ্লুইড ওভারলোড, নট রেসপন্সিভ টু ডাইউরেটিক্স। ফ্লুইড ওভারলোড মানে যখন ব্লাডে ফ্লুইডের পরিমাণটা অনেকটা বেড়ে গেছে মানে যতটা থাকা উচিত তার চেয়ে অনেকটাই বেশি। বিভিন্ন কারণে এটা হতে পারে, বিভিন্ন কারণে, যেমন কিডনি ফাংশনিং এর সমস্যার জন্য হতে পারে, যেহেতু কিডনি ব্লাড থেকে এক্সট্রা ওয়াটার, নাইট্রোজেনাস ওয়েস্ট প্রোডাক্ট এগুলোকে ফিল্টার করে বার করে দেয়, কাজে কিডনি ফাংশনিং এর সমস্যা হলে ফ্লুইড ওভারলোড বডিতে হতে পারে। আবার কার্ডিয়াক প্রবলেম থাকলেও বডিতে ফ্লুইড ওভারলোড হয়ে থাকে। কখন হয়? যদি হার্ট ফেলিয়ারের মতো সমস্যা থেকে থাকে পেশেন্টের হার্ট ফেলিয়ার হলে পেশেন্টের কার্ডিয়াক আউটপুট অ্যাডিকুয়েট হয় না, যতটা হওয়া উচিত। শরীরের প্রত্যেকটা অর্গান যতটা ব্লাড পৌঁছানো উচিত ততটা ব্লাড পৌঁছতে পারে না, সেসব ক্ষেত্রে ফ্লুইড ওভারলোড হতে পারে। অনেক সময় যদি হার্ট ফেলিয়ারের জন্য ফ্লুইড ওভারলোড হয়, তার ট্রিটমেন্ট করা হয় ডাইউরেটিক মেডিকেশন দিয়ে। ডাইউরেটিক হলো এমন একটা মেডিসিন যে মেডিসিনটা ডাইউরেসিস বা ইউরিনেশন বাড়িয়ে দেয়, মানে পেশেন্টকে বেশি করে ইউরিন পাস করিয়ে শরীরে যে ওয়াটার ব্যালেন্সটা সেটা মেনটেন করে। কিন্তু যদি কিডনি ফাংশনিংও এর সাথে খারাপ হয়ে থাকে তখন কিন্তু ডাইউরেটিক্সও কোনো কাজ করতে পারে না, কারণ এই যে এক্সেস ওয়াটার এক্সক্রিশনের কাজটা এটা তো কিডনিকেই করতে হয়। পেশেন্টের যদি কার্ডিয়াক কজে কোনো কারণে ফ্লুইড ওভারলোড হয় সেক্ষেত্রে ডাইউরেটিক দিলে তখনই কাজ হবে যদি তার কিডনি ফাংশনিং ঠিক থাকে। কিন্তু যদি দেখা যায় পেশেন্টের কিডনি ফাংশনিংও ঠিক নেই সেক্ষেত্রে ডাইউরেটিক কিন্তু কোনো কাজ করতে পারবে না। তাই যে সমস্ত ক্ষেত্রে ফ্লুইড ওভারলোড কারেকশন হচ্ছে না ডাইউরেটিক দিয়েও, সেসব ক্ষেত্রে কিন্তু ডায়ালিসিসের সাহায্য প্রয়োজন হয়। তারপরের ইন্ডিকেশন হচ্ছে রেনাল ফেলিয়ার উইথ সিভিয়ার ইউরেমিক সিমটমস। ইউরেমিক সিমটমস কি? ইউরেমিক সিমটমস তৈরি হয় ইউরেমিয়া থেকে। ইউরেমিয়া মানে হচ্ছে যখন নাইট্রোজেনাস ওয়েস্ট প্রোডাক্ট মানে ইউরিয়া, ক্রিয়েটিনিন এগুলোর লেভেল ব্লাডে অনেক বেশি বেড়ে যাচ্ছে। অনেক বেশি বেড়ে যায় কখন? ইউরিয়া ক্রিয়েটিনিন লেভেল বেড়ে যায় যখন কিডনি ফাংশনিং ঠিক থাকে না, মানে রেনাল ফেলিয়ার হচ্ছে কিডনি তার কাজটা, মানে এই নাইট্রোজেনাস ওয়েস্ট প্রোডাক্টগুলো ফিল্টার করে বের করে দেওয়ার কাজটা কিডনি সাকসেসফুলি করতে পারছে না। তখন সেই পেশেন্টের ইউরেমিয়া হচ্ছে, মানে ব্লাডের মধ্যে ইউরিয়া, ক্রিয়েটিনিন এগুলোর লেভেল অনেকটা বেড়ে যাচ্ছে এবং এর থেকে কি হচ্ছে? ইউরেমিক সিমটমস দেখা দিচ্ছে। ইউরেমিক সিমটমস এর মধ্যে কি কি পড়ছে? মোস্টলি সিকেডি পেশেন্টের, মানে যাদের ক্রনিক কিডনি ডিজিজ আছে সেই সব পেশেন্টের ইউরেমিক সিমটমস দেখা যায় যখন এই নাইট্রোজেনাস ওয়েস্ট প্রোডাক্টগুলি, ইউরিয়া, ক্রিয়েটিনিন ব্লাডে অনেক বেশি বেড়ে যাচ্ছে। কি কি দেখা যায়? নয়জা, ভমিটিং, তারপর ফেটিং, মানে পেশেন্ট খুব ক্লান্ত হয়ে পড়বে, ইচিং হয় সারা শরীরে, চুলকানির মতন হয়, শর্টনেস অফ ব্রেথ হতে পারে, মানে পেশেন্টের রেসপিরেটরি ডিস্ট্রেস বা শ্বাসকষ্ট হয়,
এছাড়াও কি মেন্টাল স্ট্যাটাস চেঞ্জ হতে পারে, পেশেন্ট কনফিউজড হয়ে যেতে পারে। এছাড়াও ইররেগুলার হার্ট রিদম বা হার্টবিট এই সমস্যাগুলো কিন্তু হতে পারে। এই ধরনের সমস্যাগুলো ট্রিটমেন্টের জন্য কিন্তু তখন ইমিডিয়েটলি ডায়ালিসিসের বা হিমোডায়ালিসিসের প্রয়োজন হয়ে পড়ে। এর পরের ইন্ডিকেশন হচ্ছে রেনাল ফেলিয়ার উইথ পেরিকার্ডাইটিস। যেসব পেশেন্ট রেনাল ফেলিয়ার হয়, আমি আগেও বলেছি তাদের কি হয়, যে সমস্ত নাইট্রোজেনাস ওয়েস্ট প্রোডাক্ট বডিতে বিল্ড আপ হয় সেগুলোর পরিমাণ প্রচুর বেড়ে যায়, কারণ কিডনি সেটাকে বডি থেকে রিমুভ করে দিতে পারছে না বা ফিল্টার আউট করে দিতে পারছে না। তাই তখন ব্লাডে ইউরিয়া, ক্রিয়েটিনিন, তারপর ব্লাড ইউরিয়া, নাইট্রোজেন এদের লেভেলগুলো প্রচুর বেড়ে যাচ্ছে। এবং এইগুলো লেভেলগুলো বেড়ে যাওয়ার কারণে কি হচ্ছে, হার্টে যে পেরিকার্ডিয়াম থাকে সেখানে একটা ইনফ্লামেশন তৈরি হচ্ছে। এই ইনফ্লামেশনটা তৈরি হওয়ার কারণে নানা রকম সিমটমস দেখা যায়। তার মধ্যে মোস্টলি হলো চেস্ট পেন, তারপর হলো রেসপিরেটরি ডিস্ট্রেস বা শর্টনেস অফ ব্রেথ, তারপর হচ্ছে ফিভার হতে পারে, ম্যালেজ হতে পারে, মানে হোল বডি পেন, এই সমস্ত প্রবলেমগুলো হতে পারে। তো রেনাল ফেলিয়ার উইথ পেরিকার্ডাইটিস এইটা ট্রিটমেন্টের জন্য কিন্তু এই টক্সিন লেভেলটা কমিয়ে দেওয়ার জন্য, মানে টক্সিন এখানে বলা হচ্ছে আমাদের যে এক্সেস যে নাইট্রোজেনাস ওয়েস্টটা বডিতে তৈরি হচ্ছে, এগুলো তখন ব্লাডের মধ্যে অ্যাজ আ টক্সিন কাজ করছে এবং যেটা কি করছে, হার্টের পেরিকার্ডিয়ামে ইনফ্লামেশন তৈরি করছে। এই টক্সিন লেভেলটা তখন রিডিউস করবার জন্য বা কমিয়ে দেওয়ার জন্য কিন্তু হিমোডায়ালিসিসের ইমিডিয়েট রিকোয়ারমেন্ট থাকে। এরপরে আমরা যাব ভাস্কুলার অ্যাক্সেস অফ হিমোডায়ালিসিস। ভাস্কুলার অ্যাক্সেস মানে কি? হিমোডায়ালিসিস করতে গেলে আমরা জানি যে বডির থেকে ব্লাডটাকে বার করে নিয়ে ডায়ালাইজারের মধ্যে দিয়ে চালনা করে সেটাকে ফিল্টার করে আবার বডির মধ্যে রিটার্ন করে দেওয়া হয়। এই জন্য তাহলে একটা ভাস্কুলার অ্যাক্সেস দরকার। ভাস্কুলার অ্যাক্সেস বলতে ব্লাড ভেসেলের একটা অ্যাক্সেস করে নেওয়া বা একটা পথ করে নেওয়া প্রয়োজন, কারণ সেখান থেকে ব্লাডটাকে বের করে নেওয়া হবে, ডায়ালাইজারের মধ্যে দিয়ে চালনা করা হবে এবং আবার বডির মধ্যে ব্যাক করিয়ে দেওয়া হবে। তো তাই জন্য ভাস্কুলার অ্যাক্সেসের প্রয়োজন হয়। এই ভাস্কুলার অ্যাক্সেস দুভাবে করা যায়, একটা হচ্ছে পার্মানেন্ট ভাস্কুলার অ্যাক্সেস আর একটা হচ্ছে টেম্পোরারি ভাস্কুলার অ্যাক্সেস। আচ্ছা, পার্মানেন্ট অ্যাক্সেসের কাদের প্রয়োজন হয়? যাদের লং টাইম ডায়ালাইসিসের প্রয়োজন হয় তাদের জন্য। যেসব পেশেন্টের সিকেডি বা ক্রনিক কিডনি ডিজিজ থাকে তাদের দীর্ঘদিন ধরে ডায়ালিসিসের প্রয়োজন হয়। অনেক ক্ষেত্রেই দেখা যায় যে তারা বাকি জীবনটা ডায়ালিসিসের উপর নির্ভর করেই তাদের চললো। তো এসব কেসেসে কি হয়, পার্মানেন্ট ভাস্কুলার অ্যাক্সেসের প্রয়োজন হয়, যেটা শরীরের মধ্যে সার্জিক্যালি ডেভেলপ করা যেতে পারে। ডেভেলপ করার পরে সেইখান থেকেই যতবার ডায়ালিসিসের প্রয়োজন ততবার করা যেতে পারে। তো এই ডায়ালিসিস অনেকে সপ্তাহে 3 বারও প্রয়োজন হয়। সেক্ষেত্রে সাময়িক টেম্পোরারি ভাবে একটা ভাস্কুলার অ্যাক্সেস না করে পার্মানেন্ট করে সলিউশন হওয়াটাই ভালো। সেই জন্য পার্মানেন্ট ভাস্কুলার অ্যাক্সেস অনেক সময় করা হয়। তার মধ্যে পড়ছে শান্ট মেথড, আর্টেরিওভেনাস গ্রাফট, আর্টেরিওভেনাস ফিস্টুলা। আচ্ছা, আর টেম্পোরারি ভাস্কুলার অ্যাক্সেসের মধ্যে কি পড়ছে? পারকিউটেনিয়াস ক্যানুলেশন। যখন পেশেন্টের শর্ট টাইম বা কিছু সময়ের জন্য ডায়ালিসিসের প্রয়োজন হয়, সেক্ষেত্রে টেম্পোরারি ভাস্কুলার অ্যাক্সেস করা যেতে পারে। কিছুদিনের জন্য যদি পেশেন্টের ডায়ালিসিসের প্রয়োজন হয়, একটা সাময়িক ক্যানুলেশন করে কিছুদিনের জন্য ডায়ালিসিস দিয়ে তারপর সেটা রিমুভ করে দেওয়া হয়, বা সেটা প্রয়োজন হলে আবার চেঞ্জ করে আবার করা যেতেও পারে। তো এই দুই ধরনের অ্যাক্সেস মূলত লাগে। পার্মানেন্ট ভাস্কুলার অ্যাক্সেস যাদের লং টাইম ধরে ডায়ালিসিসের প্রয়োজন হয় তাদের জন্য, আর যাদের সাময়িক কিছু দিনের জন্য প্রয়োজন হচ্ছে, কিছুক্ষণের জন্য প্রয়োজন হচ্ছে, সেক্ষেত্রে টেম্পোরারি ভাস্কুলার অ্যাক্সেস করা যেতে পারে। টেম্পোরারি ভাস্কুলার অ্যাক্সেস কোথায় কিভাবে করা হয় সেই প্রসেসটা এবার বলছি। দিস ইজ নেসেসারি ইফ ডায়ালিসিস ইজ রিকোয়ার্ড আর্জেন্টলি। যদি কোনো পেশেন্টের ইমিডিয়েটলি হঠাৎ করেই প্রয়োজন হয়ে পড়ে ডায়ালিসিসের, তখন এই টেম্পোরারি ভাস্কুলার অ্যাক্সেস এস্টাবলিশ করা হয়। এর পরের পয়েন্ট কি? Catheters are placed in large veins, also known as Quinton catheter. শরীরের যে কোনো বড় ভেনে এই টেম্পোরারি ভাস্কুলার অ্যাক্সেসের জন্য ক্যাথেটারটাকে প্লেস করা হয়, যেটাকে বলা হয় কুইন্টন ক্যাথেটার। আচ্ছা, জেনারেলি কোন ভেনগুলোতে করা হয় ইন্টারনাল জুগুলার ভেন, তারপর ফিমোরাল ভেনে, এই সমস্ত বড় ভেনগুলোতে এই কুইন্টন ক্যাথেটার প্লেস করা হয়। It contains 2 tubes to carry blood to machine and return it to the patient.
আমরা জানি যে শরীর থেকে ব্লাডটাকে ক্যারি করে এনে ডায়ালাইজারের মধ্যে দেওয়া হয় এবং সেখান থেকে ব্লাডটাকে আবার শরীরের ভেতর ফেরত পাঠানো হয়। তো এই জন্য এই ক্যাথেটারটা দুটো টিউব থাকে, একটা ব্লাডটাকে মেশিন পর্যন্ত ক্যারি করে নিয়ে যায়, মানে ডায়ালাইসিস মেশিন পর্যন্ত ক্যারি করে নিয়ে যায়, আবার সেখান থেকে আর একটা টিউব দিয়ে পেশেন্টের শরীরে ফেরত পাঠানো হয়। থার্ড পয়েন্ট কি, the catheter placement procedure is performed maybe at dialysis unit or bedside or in OT. এই টেম্পোরারি অ্যাক্সেস যে এস্টাবলিশ করা হচ্ছে বা প্লেস করা হচ্ছে, এইটা কোথায় করা যেতে পারে? পেশেন্ট যখন ডায়ালিসিস ইউনিটে ডায়ালিসিস নিতে এলো সেখানে করা যেতে পারে, পেশেন্ট যদি হসপিটালে ভর্তি থাকে তার বেড সাইডে সেই প্রসিডিউর করা যেতে পারে, বা অনেক সময় ওটিতে নিয়ে গিয়েও এই টেম্পোরারি ভাস্কুলার অ্যাক্সেস এস্টাবলিশ করা হয়। তারপরের পয়েন্ট কি, দেয়ার ইজ লেস চান্স অফ ইনফেকশন সো ইট ক্যান বি কেপ্ট ফর আ লং টাইম। অনেক ক্ষেত্রে দেখা যায় এখান থেকে ইনফেকশন হওয়ার চান্সেস কম থাকে, সেই জন্য অনেক সময় দীর্ঘদিনও এই ক্যাথেটারটা রেখে দেওয়া যেতে পারে। যদি ফার্দার ভবিষ্যতে কাজে লাগে তো সেই কারণে অনেক সময় কিছুদিনের জন্য রেখে দেওয়া হয়। তারপরের পয়েন্ট হচ্ছে ক্যাথেটার্স রিকোয়ার হেপারিন ফ্লাশিং টু প্রিভেন্ট ক্লটিং। এই ক্যাথেটারটাকে মাঝে মাঝে হেপারিন দিয়ে ফ্লাশ করানো হয়। হেপারিন ফ্লাশ করা হয় মানে অনেক সময় আমাদের যখন পেরিফেরাল ভাস্কুলার অ্যাক্সেস পেশেন্টের দেখেছি, যেসব পেশেন্টের হাতে চ্যানেল করা থাকে তাদের কি করা হয়, অনেক সময় আমরা নর্মাল স্যালাইন দিয়ে ফ্লাশ করে দিই না চ্যানেলটা, যাতে মেডিসিনের অ্যাক্সেস পাওয়া যায়, মানে চ্যানেলটা যাতে পেটেন্ট থাকে, পেটেন্সির জন্য অনেক সময় ফ্লাশ করি। তো সেই রকম এই ক্যাথেটারটাকেও ফ্লাশ করা হয়, কারণ এখান দিয়ে যেহেতু ব্লাডটাকে ড্র করা হচ্ছে টু দ্য ডায়ালিসিস মেশিন, আবার ডায়ালিসিস মেশিন থেকে শরীরে ফেরত পাঠানো হচ্ছে। তো অনেক সময় কি হয়, এই ক্যাথেটারগুলোর মধ্যে ব্লাড ক্লট জমে গিয়ে ক্যাথেটারগুলো খারাপ হয়ে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে, ব্লক হয়ে যেতে পারে। তো এই ব্লকটাকে প্রিভেন্ট করবার জন্য, এই ব্লাড ক্লট দিয়ে যদি ব্লক না হয়ে যায় সেই জন্য এই ক্যাথেটারগুলোকে রেগুলার হেপারিন দিয়ে একবার করে ফ্লাশ করে দেওয়া হয়। হেপারিন কি, হেপারিন একটা অ্যান্টিকোয়াগুলেন্ট মেডিসিন। অল্প করে হেপারিন ফ্লাশ করে দিলে কি হয়, ক্যাথেটারটা বেশ কিছুদিন পেটেন্ট থাকে এবং তাতে কোনো ব্লাড ক্লট জমতে পারে না। এবার আমরা ডিসকাস করব পার্মানেন্ট ভাস্কুলার অ্যাক্সেস। প্রথমেই যেটা পার্মানেন্ট অ্যাক্সেস সম্পর্কে বলবার সেটা হলো এভি ফিস্টুলা। এভি ফিস্টুলাকে কিমিনো ফিস্টুলা বলা হয়। ফিস্টুলা ব্যাপারটা কি, ফিস্টুলা হচ্ছে অ্যাবনর্মাল ওপেনিং বিটুইন টু অর্গান। এবার এখানে অর্গানের মধ্যে হয় না, দুটো ভেসেলের মধ্যে ফিস্টুলাটা ক্রিয়েট করা হয়। তো এভি ফিস্টুলা সম্পর্কে আমরা কিছুটা পড়বো এখন। এভি ফিস্টুলা হলো পার্মানেন্ট অ্যাক্সেস হিমোডায়ালিসিসের জন্য, যেটা যেসব পেশেন্টের লং টার্ম ডায়ালিসিস লাগে তাদের ক্ষেত্রে খুবই ইউজফুল। AV fistula creates high flow, quick and easy connection between artery and vein. আমরা জানি হিমোডায়ালিসিসের ক্ষেত্রে কি করা হয়, বডি থেকে ব্লাডটা প্রথমে বেরিয়ে যায়, মানে বার করে নেওয়া হয় থ্রু আ ভাস্কুলার অ্যাক্সেস। সেখান থেকে ব্লাডটা একটা ডায়ালাইজারের মধ্যে দিয়ে চালনা করে সেটাকে ফিল্টার করে তারপর আবার বডিতে রিটার্ন করা হয়। তো হিমোডায়ালিসিসের ক্ষেত্রে আর্টারি থেকে ব্লাডটাকে নেওয়া হয়, তারপর সেটাকে আবার রিটার্ন করে দেওয়া হয় বডিতে। এভি ফিস্টুলা ক্ষেত্রে কি করা হয়, আর্টারি আর ভেনের মধ্যে একটা কানেকশন তৈরি করা হয়। আমরা আগেও বললাম যে কানেকশনটা, এই যে অ্যাবনর্মাল কানেকশন, এই কানেকশনটা তো অ্যাবনর্মাল মানে নর্মালি হয় না, এই কানেকশনটা সার্জিক্যালি ক্রিয়েট করতে হয়, মানে ওটিতে গিয়ে ক্রিয়েট করতে হয় পেশেন্টের। তো এই আর্টারি আর ভেনের মধ্যে কানেকশনটা যে তৈরি করা হয়, এই তৈরি করবার কারণে কি হয়, আর্টারি আর ভেনের মধ্যে একটা যোগাযোগ তৈরি হয়। তো এই এভি ফিস্টুলার এটাই হলো বিশেষত্ব, যে এখানে আর্টারি আর ভেনের মধ্যে একটা কানেকশন তৈরি করা হয়। এটা খুব ইজি অ্যাক্সেস হিসেবে কাজ করে হিমোডায়ালিসিসের ক্ষেত্রে। তারপরের পয়েন্টটা কি, two needles are placed at the axis. One carries arterial blood to the machine and another returns the blood to the venous side. আমরা এক্ষেত্রে ছবিটা একটু দেখে নেব, যে পরের ছবিটাতে এখানে কি হচ্ছে, আর্টারি আর ভেনের মধ্যে দেখা যাচ্ছে একটা অ্যাবনর্মাল কানেকশন করা হয়েছে। এবার এখানে এই দুটো পয়েন্টে দুটো নিডল ইনসার্ট করা হয় বা দুটো নিডল প্লেস করা হয়। একটা নিডল থেকে কি করা হয়, নিডলের থ্রুতে টিউবিং এর থ্রু দিয়ে আর্টেরিয়াল ব্লাড মেশিনে পৌঁছায় এবং সেখানে ফিল্ট্রেশনের পর ব্লাডটা আবার ভেনাস সাইড দিয়ে বডির মধ্যে রিটার্ন করে। এবার থার্ড পয়েন্টে আসি। This is created by joining large vein to an artery, typically in the forearm wrist. forearm বা রিস্টে মানে আমাদের হাতের রিস্ট অঞ্চলে, মানে কবজি অঞ্চলে বা তার উপরের অংশে কি করা হয়, একটা লার্জ ভেনের সঙ্গে একটা আর্টারি একটা কানেকশন বা জয়েনিং করে দেওয়া হয়।
তারপরে পয়েন্ট, ডান আন্ডার লোকাল অ্যানেস্থেশিয়া, জেনারেল লোকাল অ্যানেস্থেশিয়া দিয়ে সেই জায়গাটাকে অসার করে তারপরে এই কাজটা করা হয়, এই অ্যাবনর্মাল যে কানেকশনটা বা ফিস্টুলাটা তৈরি করা হয় সার্জিক্যালি। তারপরে পয়েন্ট, দেয়ার ইজ লেস চান্স অফ ইনফেকশন। এইটা করার ফলে কি হয়, কোনো ইনফেকশন হওয়ার চান্স অনেক কম থাকে। ইট রিকোয়ার্স 4 to 8 weeks ফর বিকামিং রেডি টু ইউজ। এভি ফিস্টুলা ক্রিয়েট করবার পরেও প্রায় 4 থেকে 8 সপ্তাহ সময় লাগে ওই ফিস্টুলাটা রেডি হতে মানে ফিস্টুলা ক্রিয়েট হয়ে গেল সার্জিক্যালি, তারপরে সেখান দিয়ে হিমোডায়ালিসিস শুরু করা যাবে এমন কিন্তু ব্যাপারটা নয়। ওই ফিস্টুলাটা ম্যাচিউর হতে সময় লাগে প্রায় 1 থেকে 2 মাস। ওটা ম্যাচিউর হয়ে যাওয়ার পর ওইখান থেকে হিমোডায়ালিসিসের জন্য শুরু করা যেতে পারে, ব্লাড ড্র করা, মানে ওইখান থেকে ক্যানুলেশন করে হিমোডায়ালিসিস শুরু করা যেতে পারে। এরপর আমরা আসছি কমন সাইটস অফ এভি ফিস্টুলা, মানে আর্টেরিওভেনাস ফিস্টুলা কোন কোন সাইটে করা হয়। রেডিওসেফালিক ফিস্টুলা হতে পারে বা ব্রেকিওসেফালিক ফিস্টুলাও হয়, এছাড়াও হয় ব্রেকিওবেসালিক ফিস্টুলা। ফার্স্ট ওয়ান, দ্যাট ইজ রেডিওসেফালিক ফিস্টুলা। এটাতে কার সাথে কার কানেকশন করা হয়, সেফালিক ভেনের সাথে রেডিয়াল আর্টারি। এটা মোটামুটি করা হয় ফোর আর্মে। এরপরে আসছি আমরা ব্রেকিওসেফালিক এভি ফিস্টুলা হচ্ছে কানেকশন বিটুইন ব্রেকিয়াল আর্টারি অ্যান্ড সেফালিক ভেন। অ্যান্ড লাস্ট ওয়ান হচ্ছে ব্রেকিওবেসিলিক, এখানেও করা হয় ব্রেকিয়াল আর্টারি আর বেসিলিক ভেনের মধ্যে কানেকশন। সো এইগুলো হলো কমন সাইটস অফ এভি ফিস্টুলা বা আর্টেরিওভেনাস ফিস্টুলা। এরপর আমরা ডিসকাস করছি পার্মানেন্ট অ্যাক্সেসের আর একটা টাইপ, দ্যাট ইজ সিনথেটিক গ্রাফট। এই গ্রাফটটাও অনেকটা এভি ফিস্টুলার মতন, তবে অনেক ক্ষেত্রে যখন পেশেন্টের এভি ফিস্টুলা করা সম্ভব হয় না, কোনো কারণে হয়তো ভেন্সগুলো উইক বা খুব ছোট বা থিন, তাতে কি হয়, ইনজুরি হয় হয়তো, কিন্তু সাকসেসফুলি একটা এভি ফিস্টুলা ডেভেলপ করা যায় না বা তৈরি করা যায় না, বা সেটা ম্যাচিউর হতে সময় লাগে, সেটা ওয়ার্কিং কন্ডিশনে থাকে না। তো তখন এভি ফিস্টুলার যেরকম ওয়েতে করা হয় সেইভাবে করা যায় না নর্মালি। তো তখন এখানে একটা সিনথেটিক গ্রাফট ইউজ করা হয়। এখানে কি করা হয়, একটা ছোট টিউবের মতো স্ট্রাকচার ইউজ করা হয় যেটা আর্টেরিয়াল ভেনের মধ্যে কানেকশন মেনটেন করে। সো এখানে ফার্স্ট পয়েন্টে কি বলা আছে, ইফ পেশেন্টস ভেন আর টু স্মল অর থিন দেন ইট ইজ ক্রিয়েটেড। যেটা আগেও বললাম, যদি কোনো কারণে ভেনগুলো ছোট হয়, খুব সরু ভেন হয়, তখন আর নর্মালি এভি ফিস্টুলা করা যায় না, মানে সার্জিক্যালি যেভাবে করতে হয় সেভাবে করা যায় না, তখন ওই গ্রাফটটা ইউজ করতে হয়, টিউব লাইক গ্রাফট। ক্যান বি ডান বাই লোকাল অ্যানাস্থেশিয়া ও নার্ভ ব্লক অ্যানাস্থেশিয়া বা লোকাল অ্যানাস্থেশিয়া অ্যাপ্লাই করে কিন্তু সিনথেটিক গ্রাফট প্লেস করা যায়। এরপর আমরা ডিসকাস করব ডায়ালাইজার, মানে হিমোডায়ালিসিসের জন্য ডায়ালাইজার কি জিনিসটা ইউজ করা হয়। ডায়ালাইজার কি, লং প্লাস্টিক কার্ট্রিজ কন্টেন্স মেনি প্যারালাল হলো টিউবস অর ফাইবার। এক্ষেত্রে আমরা ছবিটা দেখে নেব, পরে স্লাইডে যে ছবিটা আছে, এই ছবিটা দেখা যাচ্ছে যে একটা লম্বাটে চোঙাকৃতি জিনিস, সিলিন্ড্রিক্যাল জিনিস, তার মধ্যে সরু সরু অনেকগুলো ফাইবার আছে। এখানে সেটাই বলা হয়েছে, এটা অনেকটা কার্ট্রিজের মতো দেখতে হয়। কার্ট্রিজ মানে আমরা যখন ওয়াটার পিউরিফায়ারের মধ্যে যে কার্ট্রিজ দেখি, অনেকটা সেরকম লম্বাটে ধরনের দেখতে হয়, এবং এর মধ্যে সরু সরু অনেকগুলো টিউবস বা কি বলবো ফাইবার্স থাকে। তারপরে পয়েন্ট হচ্ছে ফাইবার্স আর সেলুলোজ বেসড সেমি পারমিয়েবল মেমব্রেন। এই ফাইবারগুলো এখানে সেমি পারমিয়েবল মেমব্রেনের কাজ করে। এই সরু সরু ফাইবারগুলো দিয়ে একটা সেমি পারমিয়েবল মেমব্রেনের মতো স্ট্রাকচার তৈরি করা হয়। ব্লাড পাম্প টু দ্য কার্ট্রিজ ফ্রম টপ অ্যান্ড ডিসপার্ট ইনটু দ্য ফাইবার্স। তাহলে কি হচ্ছে, যখন পেশেন্টের বডি থেকে ব্লাডটা বেরিয়ে আসছে টু দ্য কার্ট্রিজের কাছে যখন চলে আসছে, তখন ব্লাডটা এই সেমি পারমিয়েবল মেমব্রেনটার মধ্যে, মানে ডায়ালাইজারের মধ্যে যে সেমি পারমিয়েবল মেমব্রেনটা আছে তার মধ্যে প্রবেশ করছে। এই ব্লাডটা একটা ব্লাড পাম্পের সাহায্যে ওই কার্ট্রিজটার মধ্যে পাঠানো হয় কিভাবে, ওই কার্ট্রিজের ওপরের পোর্শন থেকে ব্লাডটা কার্ট্রিজের মধ্যে এন্টার করে, বা ওপরের পোর্শন থেকে আস্তে আস্তে ব্লাডটা কার্ট্রিজের মধ্যে ফাইবারগুলোর মধ্যে ছড়িয়ে যাচ্ছে। আমরা ছবিটা আর একবার দেখে নেব। ছবিটাতে যদি ভালো করে লক্ষ্য করা যায়, একদম টপটাতে, ছবির ওপরটাতে লেখা আছে ব্লাড ইনলেট। তার মানে পেশেন্টের শরীর থেকে ব্লাড ডায়ালাইজারের ওপরের পোর্শন দিয়ে ডায়ালাইজারের ওই সেমি পারমিয়েবল মেমব্রেন বা ওই ফাইবারগুলোর মধ্যে ঢুকছে।
এর পরের পয়েন্টটা কি আছে, ডায়ালাইজেট ইজ পাম্পড ইনটু দ্য বটম। এবার এই কার্ট্রিজটার ওপর দিয়ে যখন পেশেন্টের ব্লাড সেমি পারমিয়েবল মেমব্রেনের মধ্যে ঢুকছে, আবার তলা দিয়ে এই কার্ট্রিজটার তলা দিয়ে লেখা আছে একটা জায়গা পয়েন্ট, সলিউশন ইনলেট। সলিউশন ইনলেট মানে হচ্ছে ডায়ালাইজেড সলিউশনটা এই কার্ট্রিজটার তলার পোর্শন দিয়ে কার্ট্রিজটার মধ্যে পাঠানো হয়। তাহলে ওপর থেকে ব্লাড আসছে আর তলা দিয়ে ডায়ালাইজেড সলিউশনটা যাচ্ছে। তার মানে দুটো ডিরেকশন অপোজিট হয়ে যাচ্ছে, ব্লাডটা ওপর থেকে নিচের দিকে পাস করছে আর ডায়ালাইজেড সলিউশনটা নিচের থেকে ওপর দিকে পাস করছে। এইভাবে এই ইউনিটটা মেনটেন করা হয়। আলট্রাফিল্ট্রেশন, ডিফিউশন, অসমোসিস অকার, এটা আছে লাস্ট পয়েন্টে। মানে হচ্ছে এই যে ব্লাড পিউরিফিকেশনের প্রসেসটা যেটা কিডনি করে থাকে, এই কাজটা হচ্ছে এই ডায়ালাইজারের মধ্যে। এই যে দুটো অপোজিট ডাইরেকশনে দুটো ফ্লুইড আসছে, মানে টপ পোর্শন দিয়ে আসছে ব্লাড আর লোয়ার পোর্শন দিয়ে আসছে ডায়ালাইজেড সলিউশন, তো দুটো ডিরেকশন দুদিকে হয়ে যাচ্ছে। ব্লাড আপওয়ার্ড থেকে ডাউনওয়ার্ড, মানে ব্লাডটা আসছে ওপর দিক থেকে নিচের দিকে, আর ডায়ালাইজেড সলিউশনটা যাচ্ছে নিচের দিক থেকে ওপর দিকে। তাহলে দুটো ফ্লুইডে যাতায়াতের গতিপথ একে অপরের বিপরীত হচ্ছে, অপোজিট হচ্ছে। এইভাবে দুটো যখন দুদিক থেকে আসতে থাকে তখন এদের মধ্যে আলট্রাফিল্ট্রেশন, ডিফিউশন, অসমোসিস, এই তিনটে যে ডায়ালাইসিসের প্রিন্সিপাল আছে, এই প্রিন্সিপালের মাধ্যমে ব্লাডটা ফিল্ট্রেশন হয়ে যায়। ফিল্ট্রেশন হয়ে ব্লাডের মধ্যে যে সমস্ত ওয়েস্ট প্রোডাক্ট, মানে নাইট্রোজেনাস ওয়েস্ট প্রোডাক্ট, এক্সেস ওয়াটার, ইলেকট্রোলাইট, এইগুলো ফিল্টার হয়ে ওই ডায়ালাইজেড সলিউশনের মধ্যে চলে যায়। এবার আমরা ডিসকাস করব হিমোডায়ালাইসিস প্রসেস। ফার্স্ট পয়েন্ট কি, 2 needles are inserted into fistula and connected to the dialyzer catheter. পেশেন্টে সার্জিক্যালি ক্রিয়েটেড এভি ফিস্টুলা দিয়ে যখন ডায়ালাইসিস প্রসেস শুরু করা হয়, দেখা যায় যে এভি ফিস্টুলার ক্ষেত্রে দুটো পয়েন্ট থাকে, একটা আর্টেরিয়াল পয়েন্ট আর একটা হচ্ছে ভেনাস পয়েন্ট। তো আর্টেরিয়াল পয়েন্টে ইনসার্ট করা ক্যাথেটার দিয়ে পেশেন্টের শরীর থেকে ব্লাড ডায়ালাইসিস মেশিনের মধ্যে যায় এবং সেখান থেকে ফিল্টার হয়ে তারপর সেটা ভেনাস পয়েন্ট দিয়ে শরীরের মধ্যে ঢোকে। তো এই ব্লাড ড্রেন হওয়ার জন্য দুটো নিডল প্লেস করা হয় ফিস্টুলাতে এবং সেখান থেকে বেরিয়ে আসা ক্যাথেটার ডায়ালাইজারের সাথে কানেক্ট করা হয়। এর পরের পয়েন্ট হলো রেড ক্যাথেটার লুমেন পুল ব্লাড অ্যান্ড সেন্ডস টু ডায়ালাইজার উইথ দ্য হেল্প অফ ব্লাড পাম্প। তাহলে রেড ক্যাথেটার লুমেন যেটা থাকে, দুটো পয়েন্ট থাকে, একটা থাকে কালার রেড আর একটা থাকে কালার ব্লু। তো রেড ক্যাথেটারের যে লুমেনটা থাকে, আমরা জানি এভি ফিস্টুলাতে দুটো পয়েন্ট থাকে, দুটো পয়েন্টের একটাতে রেড ক্যাথেটার থাকে, একটাতে ব্লু ক্যাথেটার থাকে। তো রেড ক্যাথেটার দিয়ে কি হয়, ব্লাডটা ওখান থেকে বেরিয়ে আসে এবং ডায়ালাইজারের মধ্যে প্রবেশ করে। কিসের হেল্প লাগে এখানে, একটা ব্লাড পাম্প থাকে, ডায়ালিসিস মেশিনে একটা ব্লাড পাম্প থাকে, সেই পাম্পের সাহায্যে পেশেন্টের বডি থেকে আর্টেরিয়াল ব্লাড বেরিয়ে এসে ডায়ালাইজারের মধ্যে প্রবেশ করে। তারপরের পয়েন্ট হচ্ছে ডায়ালাইজার অ্যান্ড ক্যাথেটার্স আর ফ্লাশড উইথ 1000 ml অফ এনএস। এই যে ডায়ালাইজারটা যেটা সেমি পারমিয়েবল মেমব্রেনের মতো কাজ করছে এবং যে ক্যাথেটারগুলো, এগুলোকে ফ্লাশ করে নেওয়া হয় এনএস দিয়ে। মোটামুটি বেশ বড় যেহেতু টিউবিং গুলো হয়, এই টোটালটা ফ্লাশ করতে মোটামুটি 1 লিটার অফ এনএস এর প্রয়োজন হয়। তারপরের পয়েন্ট হচ্ছে হেপারিন ইজ ইউজ টু প্রিভেন্ট ক্লটিং। এই যে টিউবিং এর মধ্যে দিয়ে ব্লাডটা যে ট্রাভেল করবে, ব্লাডটা যে যাবে মেশিনের পর্যন্ত এবং ফিল্টার হয়ে আবার পেশেন্টের শরীরে ব্যাক করবে, এই টোটাল লাইনটার মধ্যে যাতে কোনো রকম ক্লটিং না হয় তাই জন্য হেপারিন ফ্লাশও ইউজ করা হয়। তারপরে পয়েন্ট হচ্ছে ব্লাড এন্টার্স টু দ্য ইসি সার্কিট propelled through the top of the dialyzer at the flow rate of 200 to 500 ml. তাহলে আর্টেরিয়াল আউটলেট থেকে ব্লাডটা, মানে পেশেন্টের শরীর থেকে ব্লাডটা বেরিয়ে ইসি সার্কিটে বা এক্সট্রা কর্পোরাল সার্কিট অফ ডায়ালাইসিস মেশিন, সেখান দিয়ে কোথায় যাচ্ছে, ডায়ালাইজারের মধ্যে যাচ্ছে। এক্সট্রা কর্পোরাল সার্কিট মানে হচ্ছে ডায়ালাইসিস মেশিনের যেটা টিউবিং, ডায়ালাইজার যেখানে থাকে, এই টোটালটাকে বলা হচ্ছে এক্সট্রা কর্পোরাল সার্কিট। এবং এইটা কি করে, এটার মধ্যে দিয়ে ব্লাডটা ট্রাভেল করে ডায়ালাইজারের ওপরের পার্ট থেকে ডায়ালাইজারের মধ্যে প্রবেশ করছে। এই যে ব্লাডটা পেশেন্টের বডি থেকে বেরিয়ে এই ডায়ালাইজারের মধ্যে যে প্রবেশ করছে, এতে ব্লাডের ফ্লো রেটটা মোটামুটি কত হয়, 200 to 500 ml পার আওয়ার, মানে 200 থেকে 500 ml পার আওয়ার। এই রেটে ব্লাডটা মানুষের শরীর থেকে বা পেশেন্টের শরীর থেকে বেরিয়ে ডায়ালাইজারের মধ্যে এন্ট্রি নিচ্ছে।
তারপরের পয়েন্টটা কি, ডায়ালাইসিস সার্কুলেটেড অ্যাট অপোজিট ডাইরেকশন উইথ ফ্লো রেট অফ 300 to 900 ml। আমরা জানি এই যে ডায়ালাইজারটা থাকে তার টপ পার্ট থেকে পেশেন্টের ব্লাড এন্ট্রি নিচ্ছে, আর তার লোয়ার পার্ট থেকে কি এন্ট্রি নিচ্ছে, ডায়ালাইসের সলিউশনটা। যেমন ব্লাডটাকে পাম্প করা হচ্ছে ডায়ালাইজারের মধ্যে একটা নির্দিষ্ট ফ্লো রেটে, যেমন 200 থেকে 500 ml পার আওয়ার ফ্লো রেটে, আবার ডায়ালাইসিস সলিউশনটাকেও কিন্তু পাম্প দিয়ে ফ্লো করানো হচ্ছে অপোজিট ডাইরেকশনে, সেটার রেটটা কত, 300 to 900 ml। ব্লু ক্যাথেটার, এর পরের পয়েন্টে আছে ব্লু ক্যাথেটার কি করে, রিটার্নস ব্লাড টু দ্য পেশেন্ট। পেশেন্টের এই যে এভি ফিস্টুলা থাকে তার যে একটা আর্টেরিয়াল আউটলেট থাকে সেখানে থাকে রেড ক্যাথেটার, আর একটা যে আউটলেট থাকে সেখানে থাকে ব্লু ক্যাথেটার। পেশেন্টের ব্লাডটা ফিল্টার হয়ে যাওয়ার পরে যে ক্লিন ব্লাডটা সেটা আবার পেশেন্টের শরীরে পাঠিয়ে দেওয়া হয় থ্রু দ্য ব্লু ক্যাথেটার। আর এই টোটাল প্রসেসের ডিউরেশনটা, মানে টোটাল হিমোডায়ালিসিস প্রসেসের ডিউরেশনটা হয় 3 to 5 আওয়ার্স, মোটামুটি 3 থেকে 5 ঘন্টার মধ্যে টোটাল প্রসেসটা কমপ্লিট হয়। আমরা নেক্সট পিকচারটাতে দেখে নেব প্রসেসটা। এই ছবিটাতে দেখা যাচ্ছে যে প্রসেসটা কিরকম। প্রথমে একদম টপে আছে ব্লাড, যে অ্যারোটা রেড অ্যারোটা দেখাচ্ছে যেটা ডায়ালাইজারের দিকে যাচ্ছে, এটা হচ্ছে পেশেন্টের শরীরের যে ব্লাডটা যেটা ফিল্টার করা হবে সেটা এভি ফিস্টুলার থ্রুতে, এভি ফিস্টুলা যে দুটো ওপেনিং থাকে তার মধ্যে একটা ওপেনিং এ একটা রেড কালারের ক্যাথেটার দেওয়া থাকে, সেই রেড কালারের ক্যাথেটার দিয়ে পেশেন্টের শরীর থেকে আর্টেরিয়াল ব্লাড ডায়ালাইজারের টপ পোর্শন দিয়ে ডায়ালাইজারের মধ্যে ঢুকছে বা এন্ট্রি নিচ্ছে। তো তার ফ্লো তার মানে ওপর থেকে নিচের দিকে। আবার এই ডায়ালাইজারের নিচের দিকে রাইট সাইডে আছে ডায়ালাইসিস ফ্লুইড বা যেটাকে বলা হচ্ছে ডায়ালাইসেট। এই ফ্লুইডটা আবার ফ্লো করানো হয় নিচ থেকে উপর দিকে, মানে ব্লাড যে ডাইরেকশনে যাচ্ছে তার অপোজিট দিকে। এটা ব্লু অ্যারোতে রাইট সাইডে দেখানো হয়েছে। তার মানে ব্লাড ডাইরেকশনটা হচ্ছে আপওয়ার্ড টু ডাউনওয়ার্ড, আর ডায়ালাইসেট ফ্লুইডের ডাইরেকশনটা হচ্ছে ডাউনওয়ার্ড টু আপওয়ার্ড। তাহলে দুটো অপোজিট ডাইরেকশনে যাচ্ছে। এভাবে চলতে চলতে ক্লিন ব্লাডটা দেখা যাচ্ছে ডায়ালাইজারের লোয়ার পোর্শন থেকে লেফট সাইডে যে ব্লু অ্যারোটা যাচ্ছে ওইটা হলো ক্লিন ব্লাড। এই ক্লিন ব্লাডটা আবার এভি ফিস্টুলা দিয়ে পেশেন্টের শরীরের মধ্যে আবার প্রবেশ করানো হচ্ছে, পেশেন্টের শরীরে আবার ক্লিন ব্লাডটা ফিল্টার হওয়ার পরে এন্ট্রি নিচ্ছে। এটা কিন্তু এভি ফিস্টুলার যে ব্লু ক্যাথেটারটা আছে সেখান দিয়ে পেশেন্টের শরীরে আবার ঢুকছে। আর ডায়ালাইজার একদম উপরের দিকে রাইট সাইডে একটা ইয়েলো সলিউশন আছে। আমরা যেহেতু জানি ব্লাডটা ফ্লো করছে টপ থেকে বটমে, তাই ক্লিন ব্লাডটা নিচ দিয়ে ডায়ালাইজারের নিচ দিয়ে গিয়ে পেশেন্টের শরীরে আবার প্রবেশ করছে। আর ডায়ালাইসেট ফ্লুইডটা যেহেতু বটম টু টপ যাচ্ছে, তাই ডায়ালাইসেট ফ্লুইডটা যখন ব্লাড থেকে এক্সট্রা ওয়াটার, তারপর নাইট্রোজেনাস ওয়েস্ট প্রোডাক্ট এইগুলোকে ক্যারি করে নিয়ে যখন ডায়ালাইজার থেকে বেরিয়ে যাচ্ছে তখন আপওয়ার্ড ডাইরেকশনে গিয়ে ওটা দেখা যাচ্ছে রাইট সাইডে যে ইয়েলো কালারের যে সলিউশনটা আছে সেখানে গিয়ে জমা হচ্ছে, মানে ওইখানে গিয়ে যে ডায়ালাইসিস ফ্লুইডটা যেটা ডায়ালাইসেট যেটা সেইটা ওই এক্সট্রা ওয়াটার নাইট্রোজেনাস ওয়েস্ট প্রোডাক্ট ওটা ক্যারি করে ডায়ালাইজার থেকে বেরিয়ে যাচ্ছে, মানে ব্লাড ফিল্ট্রেশনটা হয়ে গেল। এর পরের ছবিটাতে আরো ভালো করে বোঝা যাচ্ছে যে আর্টেরিয়াল ব্লাড এভি ফিস্টুলা থেকে প্রথমে বেরিয়ে একটা ব্লাড পাম্পের সাহায্যে ডায়ালাইজারের মধ্যে এন্ট্রি নিচ্ছে, আর ডায়ালাইজারের মধ্যে আপওয়ার্ড থেকে ডাউনওয়ার্ড মানে উপর থেকে নিচের দিকে ব্লাডটা ফ্লো করছে। আর কি হচ্ছে 2 নম্বর স্টেপে আছে, এটা গেল ফার্স্ট স্টেপ। 2 নম্বর স্টেপে আছে ডায়ালাইজার রিমুভস দ্য ওয়েস্ট প্রোডাক্ট ফ্রম ব্লাড বাই ফিল্ট্রেশন। আর ডায়ালাইজারটা এই যে সিলিন্ড্রিক্যাল যে ডায়ালাইজারটা এটা একটা সেমি পারমেবল মেমব্রেনের মতো কাজ করছে, যেটা কিনা ব্লাড থেকে সমস্ত ওয়েস্ট প্রোডাক্টগুলো নাইট্রোজেনাস ওয়েস্ট এক্সট্রেস ওয়াটার এইগুলোকে রিমুভ করে দিতে সাহায্য করছে। আর এই ডায়ালাইজারের মধ্যে দিয়ে কি ফ্লো করানো হচ্ছে, ডায়ালাইসিস ফ্লুইডটা বা ডায়ালাইজেটটা সেটা ফ্লো করানো হচ্ছে নিচ থেকে, মানে ডায়ালাইজারের লোয়ার পার্ট থেকে। এখানে একটা গ্রিন লাইন দিয়ে দেখানো হয়েছে যেটা ডায়ালাইসিস ফ্লুইড পাম্প। এই ডায়ালাইসিস ফ্লুইডটা ব্লাডের ঠিক অপোজিট ডিরেকশনে যাচ্ছে, মানে লোয়ার পোর্শন থেকে আবার পোর্শনে। এই দুটো ডিরেকশন যেটা আগেও বলেছি যে অপোজিট, ব্লাডটা যাচ্ছে ওপর থেকে নিচে, ডায়ালাইসিস ফ্লুইডটা যাচ্ছে নিচ থেকে উপরে। কাজেই দুজনের মধ্যে একটা অপোজিট ডাইরেকশনের ব্যাপার হচ্ছে দুটো ফ্লুইডের মধ্যে। এই যে দুটো ফ্লুইড অপোজিট ডাইরেকশনে যাচ্ছে একে অপরের, এর মধ্যে কিন্তু ওদের যে যাবতীয় এক্সচেঞ্জটা সেটা হয়ে যাচ্ছে। কি কি প্রসেসে হচ্ছে, আল্ট্রাফিল্ট্রেশন, ডিফিউশন আর অসমোসিস। এই প্রসেসে কি হচ্ছে, ব্লাডের মধ্যেকার যাবতীয় যা ওয়েস্ট প্রোডাক্ট আছে, এক্সেস ওয়াটার আছে, ইলেকট্রোলাইট আছে, সেইগুলো বেরিয়ে ডায়ালাইসিস ফ্লুইডটার মধ্যে চলে আসছে।
এবার ব্লাড ফিল্ট্রেশনের পরে এই ডায়ালাইসিস ফ্লুইডটা ডায়ালাইজার থেকে বেরিয়ে যাচ্ছে, আর ক্লিন ব্লাডটা ডায়ালাইজার থেকে পেশেন্টের বডিতে আবার ফিরে যাচ্ছে থ্রু দ্য ভেনাস ওপেনিং অফ এভি ফিস্টুলা। এভি ফিস্টুলার যে ভেনাস ওপেনিংটা আছে সেটা দিয়ে আবার পেশেন্টের শরীরে ফিরে যাচ্ছে ডায়ালাইজার থেকে। এরপর আমরা পড়ব স্টেপস বিফোর স্টার্টিং হিমোডায়ালিসিস। ফার্স্ট, গ্রাফট বা ফিস্টুলা। যে গ্রাফট থাকুক বা ফিস্টুলা থাকুক, মানে পেশেন্টের গ্রাফট থাকতে পারে বা এভি ফিস্টুলা থাকতে পারে, তাতে কি ক্যানিউলা দেবো তার সাইজটা ঠিক করতে হবে। ওই সাইডটাকে যেখানে ক্যানুলেশন করবো, মানে এভি ফিস্টুলার সাইডটা বা এভি গ্রাফটের সাইডটা, সেটাকে আগে ডিসইনফেক্ট করতে হবে, মানে আমরা যেমন স্কিন প্রিপারেশন করি সেরকম ভাবে ডিসইনফেক্ট করতে হবে। অ্যানাস্থেশিয়া দিতে হবে, লোকাল অ্যানাস্থেশিয়া দেওয়া হয়, এবং সেখানে নিডল ইনসার্ট করতে হবে। নিডল ইনসার্ট করলে তবে আমরা অ্যাক্সেসটা পাবো, মানে ভাস্কুলার অ্যাক্সেসটা পাবো। তারপর হলো ক্যাথেটার্স। ক্যাথেটার্স যেগুলো ইউজ হবে সেগুলোকে ডিসইনফেক্ট করা হবে বা স্টেরাইল হতে হবে অবশ্যই। হেপারিন ফ্লাশ দিতে হবে এরপর, যাতে ক্লটিং কোনো ফার্দার না হয়, ক্লটিং প্রিভেন্ট করবার জন্য। অ্যান্ড ইভ্যালুয়েট পেটেন্সি, মানে ওই যে লুমেনগুলো ক্যাথেটারের এবং যে এভি ফিস্টুলাটা সেটা পেটেন্ট আছে কিনা সেটা চেক করে নিতে হবে। তারপরের স্টেপ হচ্ছে ড্র ব্লাড। হেপারিন ফ্লাশ দেবার আগে যদি পেশেন্টের কোনো ব্লাড টেস্ট থাকে, হিমোডায়ালিসিস শুরু করবার আগে ওই এভি ফিস্টুলা থেকে ব্লাড ড্র করে নেওয়া যেতে পারে ফর টেস্ট। এছাড়াও পেটেন্সি চেকের জন্য ব্লাড ড্র করে নেওয়া যেতে পারে। তাই জন্যই ফার্স্ট পয়েন্টে আছে প্রায়ার অ্যাডমিনিস্টারিং হেপারিন ড্র ব্লাড। সেকেন্ড পয়েন্টে আছে ফ্রম আর্টেরিয়াল পোর্ট। তাহলে ব্লাডটা ড্র করতে হবে আর্টেরিয়াল পোর্ট থেকে, মানে যেখান থেকে পেশেন্টের শরীর দিয়ে ব্লাড ডায়ালাইজারের মধ্যে প্রবেশ করছে। অ্যান্ড লাস্ট ওয়ান ইজ অ্যাডমিনিস্টার হেপারিন পোস্ট ড্র। ড্র করে নেওয়ার পরে, মানে ব্লাড ড্র করে নেওয়ার পরে তারপর হেপারিন ফ্লাশটা বা হেপারিন অ্যাডমিনিস্টার করতে হবে। এর পরের স্লাইডে আছে, এর পরের স্লাইডে আমরা পড়বো নার্সের রোল কি হিমোডায়ালিসিসের ক্ষেত্রে। বিফোর প্রসিডিওর শুরু করবার আগে নার্সের রোল কি? কমপ্লিট অ্যাসেসমেন্ট অফ বিপি, বডি ওয়েট, ইডিমা অ্যান্ড আদার সাবজেক্টিভ কমপ্লেন্ট। মানে কোনো পেশেন্টের হিমোডায়ালিসিস শুরু করবার আগে যেগুলো অ্যাসেস করে নিতে হবে একজন নার্সকে, সেটা হলো অবশ্যই পেশেন্ট বিপি অ্যাসেস করতে হবে, বডি ওয়েট চেক করতে হবে। অনেক সময় কি হয়, সিকেডি পেশেন্টের ক্ষেত্রে শরীর ইডিমেটাস হয়ে যায়, তাই ইডিমা কতটা প্রেজেন্ট আছে সেটা অ্যাসেস করে নিতে হবে। এবং পেশেন্টের যদি নিজস্ব কোনো কমপ্লেন থাকে, হতে পারে তার মাথা ঘুরছে বা ডিজি লাগছে বা ভমিটিং হচ্ছে, এই সমস্ত নানা রকম কমপ্লেন পেশেন্টের থাকতে পারে, তো সেগুলো আগে থেকে অ্যাসেস করে নিতে হবে। পেশেন্ট যদি অলরেডি ডিহাইড্রেটেড হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু এই প্রসিডিউরটা তখনই করা যাবে না। তারপরের পয়েন্ট হচ্ছে ইভ্যালুয়েট দ্য অ্যাক্সেস। অ্যাক্সেস বলতে আমরা কি বুঝবো? পার্মানেন্ট অ্যাক্সেস হতে পারে, টেম্পোরারি অ্যাক্সেস হতে পারে, মানে এভি ফিস্টুলাও হতে পারে, তারপরে এমনি ডায়ালাইসিস ক্যাথেটার, মানে যেটা টেম্পোরারি ভাস্কুলার অ্যাক্সেস সেটাও থাকতে পারে। যেই অ্যাক্সেসে থাকুক না কেন সেটার পেটেন্সিটা চেক করে নিতে হবে। পরের পয়েন্টে আছে অ্যাসেস পেটেন্সি, ব্রুইট অ্যান্ড থ্রিল। পেটেন্সি আমরা টেম্পোরারি ক্ষেত্রেও অ্যাসেস করবো, পার্মানেন্টের ক্ষেত্রেও অ্যাসেস করবো। মানে টেম্পোরারি হিমোডায়ালিসিস ক্যাথেটার থাকলেও সেটা অ্যাসেস করবো, বা যদি পার্মানেন্টলি এভি ফিস্টুলা থাকে সেক্ষেত্রেও অ্যাসেস করবো। এভি ফিস্টুলার ক্ষেত্রে ব্রুইট আর থ্রিলটা প্রয়োজনীয়। ব্রুইট মানে হচ্ছে যখন ব্লাড ভেসেলের মধ্যে দিয়ে ব্লাড ফ্লো করে তখন যে হুশিং সাউন্ডটা হয় সেটাকে বলা হচ্ছে ব্রুইট। এই সাউন্ডটা উইথ স্টেথোস্কোপ শুনতে পাওয়া যায়। আর থ্রিল মানে হচ্ছে ওই এভি ফিস্টুলার এরিয়াটাতে একটা ভাইব্রেশন ফিল করা যায় ব্লাড ফ্লোয়ের। যদি এই ভাইব্রেশনটা ফিল করা যায় এবং সাউন্ডটা শোনা যায় তাহলে বোঝা যায় যে এই এভি ফিস্টুলাটা পেটেন্ট আছে। নেক্সট পয়েন্ট, অ্যাসেস স্কিন ইন্টিগ্রিটি। যেখানটাতে এভি ফিস্টুলা করা আছে সেইখানে স্কিনটা ইনট্যাক্ট আছে কিনা দেখে নিতে হবে। অ্যান্ড লাস্ট ওয়ান, ইউনিভার্সাল প্রিকশন। ইউনিভার্সাল প্রিকশন মেনটেন করতে হবে টু প্রিভেন্ট চান্স অফ ইনফেকশন, মানে অ্যাসেপটিক টেকনিক মেনটেন করে কাজটা করতে হবে। যেহেতু ব্লাড হ্যান্ডলিং হচ্ছে এবং ইনভেসিভ প্রসিডিওর হচ্ছে, তাই ইউনিভার্সাল প্রিকশন মেনটেন করাটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। এর পরের স্টেপ হচ্ছে ডিউরিং প্রসিডিওর। যখন ডায়ালিসিস চলছে, ডায়ালিসিসের ডিউরেশন 3 to 5 আওয়ার্স হতে পারে। এই যে ডিউরেশনটা, এই সময়টা নার্সের কি কি কর্তব্য বা করণীয়? বিপি, সিবিজি মনিটরিং, মানে ব্লাড প্রেশার, এবং সিবিজি মানে ক্যাপিলারি ব্লাড গ্লুকোজ মনিটর করতে হবে। যেহেতু ব্লাড বডি থেকে একটা রেটে ফ্লো হয়ে গিয়ে ডায়ালাইসিস মেশিনের মধ্যে ঢুকছে, তো এই সময় একটা বিপি ফল হয়ে যাওয়ার বা হাইপোটেনশনের চান্স থাকে। তো এই জন্য বিপি মনিটরিং এবং সিবিজি ব্লাড গ্লুকোজ ফল করে যাওয়ার একটা চান্স থাকে, তাই জন্য সিবিজি মনিটরিংটা খুব প্রয়োজন। তারপরে পয়েন্ট কি আছে? সাইন্স অফ মাসল ক্র্যাম্প। ডিউরিং ডায়ালাইসিস যেহেতু হঠাৎ করে একটা ফ্লোতে ব্লাড শরীর থেকে বেরিয়ে যাচ্ছে, তো এই সময়টা একটা মাসল ক্র্যাম্পেরও চান্স থাকে।
এটা একটু খেয়াল রাখতে হয় একজন নার্সকে যে পেশেন্টের কোনো মাসল ক্র্যাম্প হচ্ছে কিনা। আফটার প্রসিডিওর, যখন প্রসিডিওর ওভার হয়ে গেল তারপরে পেশেন্টকে অ্যাসেস করতে হবে ফর এনি ব্লিডিং। যেহেতু ডায়ালিসিসের সময় অনেক সময় হেপারিন ইউজ করা হয়, তো পেশেন্টের ভাস্কুলার অ্যাক্সেস থেকে ব্লিডিং হতে পারে। যাতে ব্লিডিং না হয় ওই জন্য ওখানে একটা প্রেশার ব্যান্ডেজ দেওয়া হয়ে থাকে। এছাড়াও পরের পয়েন্টে আছে হার্ট সাউন্ড, লাং সাউন্ড অ্যান্ড বডি ওয়েট, এগুলোকে অ্যাসেস করতে হবে। ডায়ালিসিস নেওয়ার পর পেশেন্টের কোনো কমপ্লিকেশন অ্যারাইজ করলো কিনা এই জন্য হার্ট সাউন্ড, লাং সাউন্ড এবং বডি ওয়েট অ্যাসেস করতে হবে। বডি ওয়েট অ্যাসেস করার আর একটা কারণ হলো যেহেতু শরীরে জমে থাকা এক্সেস ফ্লুইডটা ব্লাড থেকে রিমুভ করা হচ্ছে, তাহলে বডি ওয়েট একটু রিডিউস করবার কথা। তো সেইটা চেক করবার জন্য, মানে ডায়ালিসিসের এফিকেসিটা চেক করবার জন্য বডি ওয়েট চেক করা হয়। পেশেন্টস মেন্টাল স্ট্যাটাস, জেনারেল কন্ডিশন, এটাও অ্যাসেস করতে হবে। কারণ ডায়ালিসিস হয়ে যাওয়ার পরে অনেক সময় পেশেন্টের নিউরোলজিক্যাল ডিপ্রেশন হতে পারে, কিছু নিউরোলজিক্যাল সিমটমস দেখা দিতে পারে, তো সেইটার অ্যাসেসমেন্টেরও প্রয়োজন আছে। তো এইগুলো হলো আফটার প্রসিডিউর অ্যাসেসমেন্ট ক্যান বি ডান বাই নার্স। এরপর আমরা ডিসকাস করব কমপ্লিকেশনস অফ হিমোডায়ালিসিস, মানে একটা পেশেন্ট যখন হিমোডায়ালিসিস রিসিভ করছে তার জন্য তার কি কি কমপ্লিকেশনস হতে পারে। ফার্স্ট পয়েন্ট হচ্ছে হাইপোটেনশন। এটা আগেও বলেছি, যেহেতু হিমোডায়ালিসিস প্রসেসে কি হচ্ছে, বডি থেকে একটা সার্টেন রেটে, মানে একটা নির্দিষ্ট রেটে বডি থেকে ব্লাড বেরিয়ে ডায়ালাইজারের দিকে চলে যাচ্ছে এবং আর্টারি থেকে ব্লাড বেরিয়ে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু একটা হাইপোটেনশন বা বিপি ফল করে যাওয়ার চান্স থাকে। তাই হাইপোটেনশন হিমোডায়ালিসিস একটা খুব কমন কমপ্লিকেশন। তারপরের কমপ্লিকেশনটা হচ্ছে সেপসিস। যেহেতু এখানে একটা ইনভেসিভ প্রসিডিওর করা হচ্ছে, পেশেন্টের হয় এভি ফিস্টুলা থাকছে, নয় ডায়ালাইসিস ক্যাথেটার থাকছে, মানে টেম্পোরারি অ্যাক্সেসের ডায়ালাইসিস ক্যাথেটার থাকছে, এই জন্য কি হয় সেপসিসের একটা চান্স থাকে, মানে ইনফেকশনের একটা চান্স থাকে। এরপরের কমপ্লিকেশন হচ্ছে চেস্ট পেন। ডিউরিং হিমোডায়ালিসিস পেশেন্ট কিন্তু চেস্ট পেন ফিল করতে পারে। এর অনেকগুলো কারণ থাকতে পারে। হিমোডায়ালিসিসের ক্ষেত্রে একটা খুব কমন কমপ্লিকেশন হলো এয়ার এম্বলিজম। এয়ার এম্বলিজম হলে কিন্তু চেস্ট পেন হতে পারে। এছাড়াও কোনো হার্ট ডিজিজ থাকলে বা কার্ডিয়াক অন্য কোনো ইস্যু থাকলে সেক্ষেত্রেও চেস্ট পেন হতে পারে। এছাড়াও অনেক সময় পেরিকার্ডাইটিস ডেভেলপ করে যায়, তো পেরিকার্ডাইটিসের ক্ষেত্রেও কিন্তু চেস্ট পেনের সমস্যা হতে পারে। এর পরের পয়েন্টটাই হচ্ছে এয়ার এম্বলিজম। এয়ার এম্বলিজম একটা খুব সিরিয়াস কমপ্লিকেশন হিমোডায়ালিসিসের। এয়ার এম্বলিজম মানে কি? এয়ার এম্বলিজম মানে হচ্ছে যখন শরীরের কোনো অর্গানে ব্লাড সাপ্লাই বন্ধ হয়ে যায়, তার কারণটা কি? একটা এয়ার বাবলের কারণে, মানে হাওয়ার কোনো বুদবুদের কারণে যদি কোনো কারণে কোনো অর্গানে, কোনো ভাইটাল অর্গানে আর কি ব্লাড সাপ্লাই বন্ধ হয়ে যায়, তখন তাকে বলা হয় এয়ার এম্বলিজম। ডিউরিং ডায়ালাইসিস চলাকালীন কিন্তু এয়ার এম্বলিজম খুব মানে কমনলি দেখা যায় এমন বলবো না, রেয়ার, কিন্তু এটা খুব ফেটাল একটা কমপ্লিকেশন, মানে পেশেন্টের ডেথ পর্যন্ত হতে পারে। কেন হয় এয়ার এম্বলিজম? এয়ার এম্বলিজম হতে পারে প্রেশার ডিফারেন্সের কারণে। যেহেতু বডি থেকে ব্লাড একটা ডায়ালাইসিস মেশিনের দিকে যাচ্ছে, তো সেখানে আউটসাইড প্রেশার এবং বডিতে ব্লাড প্রেশার একটা ডিফারেন্স হয়ে যায়। এছাড়া টিউবিং কানেকশনগুলোর মধ্যে যদি কোনো লিক থাকে এবং সেখানে এয়ার ঢুকে পড়ে, সেক্ষেত্রে কিন্তু এয়ার এম্বলিজমের চান্স থাকে। এছাড়াও যদি টিউবগুলো ইউজ করা হচ্ছে ডায়ালিসিসের জন্য, সেগুলো যদি নর্মাল স্যালাইন দিয়ে ভালো করে প্রাইমিং না করা হয় এবং ওই টিউবগুলোর মধ্যে যদি এয়ার বাবল থেকে যায়, সেটা কিন্তু পেশেন্টের শরীরের মধ্যে প্রবেশ করতে পারে এবং এয়ার এম্বলিজম করতে পারে। এর পরের কমপ্লিকেশন হচ্ছে ডিসইকুইলিব্রিয়াম সিনড্রোম। ডিসইকুইলিব্রিয়াম সিনড্রোমকে অনেক সময় বলা হয় ডায়ালিসিস ডিসইকুইলিব্রিয়াম সিনড্রোম। এটা একটা নিউরোলজিক্যাল কমপ্লিকেশন। এখানে পেশেন্টের যখন হিমোডায়ালিসিস চলে, সেখানে পেশেন্টের কিছু নিউরোলজিক্যাল সিমটমস দেখা যেতে পারে কোনো কোনো ক্ষেত্রে, যেমন হেডেক হতে পারে, মানে মাথা ব্যথা করতে পারে, নশিয়া, কনফিউশন, বা পেশেন্ট খুব রেস্টলেস হয়ে গেল, বা অনেক সময় কনভালশন হতে পারে, বা পেশেন্ট কোমাটোস হতে পারে। এটা কেন হয়? শরীরের মধ্যে যেহেতু ডায়ালিসিস হওয়ার আগে ইউরিয়া, ক্রিয়েটিনিন এগুলো অনেক বেশি পরিমাণে থাকে এবং ডায়ালিসিসের ফলে খুব র্যাপিডলি, খুব তাড়াতাড়ি এই ইউরিয়া, ক্রিয়েটিনিন ব্লাড থেকে রিমুভ করা হচ্ছে। এই কারণে একটা সেরিব্রাল ইডিমা হওয়ার চান্স থাকে, মানে ব্রেনের মধ্যে, ব্রেন টিস্যুর মধ্যে ইডিমা হয়ে যাওয়া বা ব্রেন টিস্যু সোয়েলিং এর একটা চান্স থাকে, এবং এই কারণে এই ডিসইকুইলিব্রিয়াম সিনড্রোম কিন্তু হতে পারে। এর পরের পয়েন্ট হচ্ছে হেপাটাইটিস। হেপাটাইটিস বি অ্যান্ড সি একটা কমন কমপ্লিকেশন অফ হিমোডায়ালিসিস।
কেন? কারণ যেহেতু এখানে ব্লাড ফ্লো করা হচ্ছে, মানে ফ্লো করানো হচ্ছে ফ্রম পেশেন্টস বডি টু ডায়ালাইসিস মেশিন, এখানে ব্লাড কন্টামিনেশনের চান্স থাকে। যদি ইনফেকশন কন্ট্রোল প্রোটোকল ঠিকভাবে মেনটেন না করা হয়, ব্লাড কন্টামিনেশন হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু হেপাটাইটিস বি এবং সি হতে পারে। আমরা জানি হেপাটাইটিস বি এবং সি ব্লাড কন্টামিনেশনের জন্য হয়। যদি এমন কোনো পেশেন্টের ডায়ালাইসিস হয় যে পেশেন্টের হয়তো হেপাটাইটিস বি বা সি ছিল, তারপরে অ্যাডিকুয়েট ইনফেকশন কন্ট্রোল মেজার্স নেওয়া হয়নি, সেক্ষেত্রে কিন্তু পরের পেশেন্টের হেপাটাইটিস না থাকলেও ব্লাড কন্টামিনেশনের জন্য হেপাটাইটিস বি বা সি ডেভেলপ করতে পারে। তারপরের কমপ্লিকেশন হচ্ছে লস অফ ব্লাড। ব্লাড লস একটা সার্টেন রেটে যেহেতু পেশেন্টের বডি থেকে ব্লাড বেরিয়ে যাচ্ছে টু দ্য ডায়ালাইসিস মেশিন, তো ব্লাড লস হলে হাইপোটেনশন, শক, এই প্রবলেমগুলো হতে পারে। এছাড়াও তারপরের কমপ্লিকেশন হচ্ছে মাসল ক্র্যাম্প। ডিউরিং ডায়ালিসিস মাসল ক্র্যাম্প পেশেন্টের হয়ে থাকে, এটা খুব একটা আনকমন নয়। ডিউরিং হিমোডায়ালিসিস যেহেতু পেশেন্টের বডি ফ্লুইড মানে ব্লাড এবং তার সাথে বেশ কিছু ইলেকট্রোলাইট বেরিয়ে যাচ্ছে এবং এক্সচেঞ্জ হয়ে আবার ব্লাড রি এন্টার করছে, তো সেই জন্য এই ইলেকট্রোলাইটের চেঞ্জ এবং ফ্লুইডের চেঞ্জের কারণে পেশেন্টের মাসল ক্র্যাম্প হতে পারে। তো এই গেল কমপ্লিকেশনস অফ হিমোডায়ালিসিস। সো আজকে আমাদের ডায়ালিসিসের লাস্ট ক্লাস ছিল। আমরা এই 3টে ক্লাসে কি কি জানলাম, ডায়ালিসিস কাকে বলে, তার প্রিন্সিপালস কি, তার ইন্ডিকেশন কি, ডিটেইলে জেনেছি পেরিটোনিয়াল ডায়ালিসিসের ব্যাপারে, পেরিটোনিয়াল ডায়ালিসিস কখন দেওয়া হয়, তার প্রসেস কি, তার কমপ্লিকেশন কি, এবং আজকে আমরা পড়লাম টোটাল অ্যাবাউট হিমোডায়ালিসিস। আমার আগের ক্লাসের যে সমস্ত স্লাইডসগুলো এবং ভিডিওগুলো, সেগুলো লিংক দেওয়া থাকবে, সেগুলো একটু দেখে নিতে পারো তোমরা চাইলে। আর আজকের ভিডিও নিয়ে যদি কোনো কোয়ারি থাকে কমেন্টে জানাতে পারো। যদি কোথাও অসুবিধা হয় বা কিছু জিজ্ঞাসা থাকে সেটা কমেন্টে জানাবে অবশ্যই। আর যদি পড়া বুঝতে পারো এবং ভালো লেগে থাকে এবং উপকৃত হও, অবশ্যই এই চ্যানেলটা মানে দ্য নার্সিং স্টাডি এইড চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রেখো।